আমন্ত্রণ জানাচ্ছি SSRM পলিটিক্স প্লাসে। রোজ রাতে এই অনুষ্ঠানে আমরা রাজনীতির সাম্প্রতিক নানা ঘটনা, নানা পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করবার চেষ্টা করি এবং আজকেও আমরা কথা বলবো রাজনীতি নিয়ে। যদিও রাজনীতির 30 ডিসেম্বরের নির্বাচনের পরে, জাতীয় সংসদ নির্বাচনের পরে আমরা যদিও দেখছি যে রাজনীতির উত্তাপ অনেকটা স্থিমিত, তবে আগামীকাল দেশের 78 উপজেলার প্রথম পর্যায়ে 78টি উপজেলা নির্বাচন হতে যাচ্ছে। এই বিষয়টি আমরা একটু আলোচনা করব। আবার একই সঙ্গে আরও বেশ কয়েকটি ইস্যু রয়ে গেছে। আমরা দেখেছি যে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সুলতান মনসুর তিনি শপথ নিয়েছেন সংসদ সদস্য হিসেবে, এবং একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের একটি মন্তব্য নিয়েও আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কথা বলা হচ্ছে। এই সবগুলো বিষয় হয়তো আমরা আলোচনায় আনবার চেষ্টা করব। দুজন অতিথি আছেন, পরিচয় করে দিয়ে। আমাদের সঙ্গে আছেন দুজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক আছেন, কামরুল ইসলাম চৌধুরী এবং মাহবুব কামাল। দুজনকেই ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় যুক্ত হবার জন্য। যেহেতু রাত পোহালেই ভোট 78 উপজেলায় প্রথম পর্যায়ে, এবং সিএসি অনেক কথা বলেছেন যে ব্যবস্থা নেওয়া হবে, খুব দৃষ্টান্তমূলক এটি নির্বাচন হবে, অনিয়ম হলে বন্ধ করে দেওয়া হবে, যেটা তিনি আসলে বলে থাকেন। এই প্রসঙ্গটা নিয়ে শুরু করে আমরা অন্যান্য প্রসঙ্গে যাই। কামরুল ইসলাম চৌধুরী, আপনার কাছে প্রথমে যাচ্ছি। সার্বজনীন যে ভোট ব্যবস্থা, জাতিসংঘের যে সনদ, সেই সনদ অনুযায়ী কিন্তু প্রার্থিতার অধিকারটা একটা মৌল বিষয়। এই যে কতগুলো মানে উপজেলায় এবার নির্বাচন হবার কথা ছিল, এর মধ্যে একটা অংশ কিন্তু ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে। তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবার মতো কি দেশের যখন একটা নির্বাচনে, বাংলাদেশের মানুষ কিন্তু নির্বাচন পাগল, নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য কিন্তু আগ্রহী। তার মানে এইবারের এই যে উপজেলা নির্বাচন, এই নির্বাচন নিয়ে তেমন একটা আন্দোলন আমরা কিন্তু দেখিনি। হ্যাঁ, মানে গণমাধ্যমের একজন কর্মী হিসেবে আমার অন্তত উপজেলা নির্বাচন নিয়ে যে একটা আবহাওয়া তৈরি হবার কথা, সেই রকম আবহাওয়া কিন্তু তৈরি হয়নি। মানে জাতীয় নির্বাচনের পরে কিন্তু আসলে উত্তাপ যেটা ছিল সেটা আমাদের ঢাকা উত্তরের উপনির্বাচনটা, মেয়রের উপনির্বাচন, সেই নির্বাচন নিয়েও কিন্তু আমরা দেখি যে উপস্থিতি, ভোটারের উপস্থিতি একেবারে তলানিতে। তার মানে কি আমাদের যে মানে সার্বজনীন ভোট ব্যবস্থা, এই ভোট ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। আমরা গ্রিক নগর রাষ্ট্র যেরকম ভোটের যে কাঠামোটা দেখি, ভোট ব্যবস্থাটা সেই সময় যে শত শত বছর আগে প্রাচীন গ্রিক আমলেও যেভাবে ভোট ব্যবস্থাটা ছিল, সেই রকম ভোট ব্যবস্থায়ও আমরা মনে হয় যেন তার থেকেও প্রাগৈতিহাসিক কালে আমরা ফিরে গেলাম। অর্থাৎ মানে আমাদের দেশে ভোটের মাধ্যমেই তো গণতন্ত্রটা সংরক্ষিত হবে। আমাদের স্বাধীনতার মৌল চেতনা কি? গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তা। আমরা অনেকগুলো থেকেই তো বহুদূর যোজন মাইল, স্বাধীনতার 50 বছর সামনেই আমরা উদযাপন করব। 50 বছরে আমরা কি দিয়ে গেলাম, কি রেখে গেলাম? এই স্বাধীনতার জন্য তো আমরা সংগ্রাম করেছি, দীর্ঘকাল সংগ্রাম করেছি, দীর্ঘকাল আন্দোলন করেছি এই ভোট ব্যবস্থার জন্যই। সেই ভোট ব্যবস্থা থেকে আমরা কিন্তু অনেক দূর সরে এলাম, এবং এই উপজেলা নির্বাচন তার একটা আমরা বলতে পারি যে মানে খুবই দুঃখজনক একটা অধ্যায়। এবং এখন আমরা আবার দেখি যে প্রধান নির্বাচন কমিশনারের প্রসঙ্গে আমরা আলোচনার পরে আসবো, একটা করে। যে আমরা যেহেতু উপজেলা নির্বাচন নিয়ে আছি, মাহবুব কামাল কি বলতে চান একটু শুনে আসতে চাই। আমি একটু লেজ জুড়ে দিই এই প্রসঙ্গের সঙ্গে। যে আমরা দেখি যে বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলই তো কোনো না কোনোভাবে নির্বাচনমুখী, তারা নির্বাচন করবে, এটি তাদের আসলে একটা বড় লক্ষ্য। সেখানে বিএনপি নেতৃত্বাধীন বা ঐক্যজোট তারা আসলে এরকম একটা অবস্থান পরিষ্কার করে দিয়েছে যে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে তারা অংশ নেবে না, এবং বাম দলগুলো তার সঙ্গে যুক্ত হয়েছে। আমরা এর ফলে যেটা দেখছি যে সদ্য শেষ হওয়া যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে নির্বাচন, সেই নির্বাচনে আসলে এক ধরনের নিরুত্তাপ যে ব্যাপারটা দেখেছি। উপজেলা নির্বাচন যেটা তৃণমূল পর্যায়ে একটা উৎসবের পরিস্থিতি থাকবার কথা ছিল, সেখানেও কিন্তু আমরা আসলে দেখছি যে কোনো উত্তেজনা, উত্তাপের কোনো ছাপ নেই। এই অবস্থা থেকে বের হওয়ার জন্য বা কতদিন এটা চলবে, আমাদের এই অনুষ্ঠানে বিএনপির অনেক নেতা নিয়মিত আসে, তাদের কাছে আমরা এই প্রশ্নটি রাখি। তারা যে ধারণা দেন বা তারা যে কথাগুলো বলেন যে তারা আসলে একটা সুযোগ বা একটা পরিস্থিতির জন্য তারা একটা অপেক্ষা করছেন, যে দেশে নিশ্চয়ই কোনো একটা পরিস্থিতি তৈরি হবে। অতীতের বিভিন্ন উদাহরণ দিয়ে তারা বলেন যে বিপ্লব হতে পারে, অভ্যুত্থান হতে পারে জনগণের মাধ্যমে। তারা হয়তো এই ধরনের কোনো একটা সম্ভাবনার কথা মাথায় রেখে আসলে কাজ করছেন। কিন্তু আমরা নিশ্চয়ই একটা বিশ্লেষণে যেতে চাই যে আসলে এই পরিস্থিতি উত্তাপবিহীন, যেটি আসলে রাজনীতির তৃণমূল পর্যায়ে আসলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ তৈরি করে, কতদিন চলবে? মানে আপনি প্রেডিকশন কি করেন? বিএনপি নেতারা যেটা বলেছে বলে আপনি বললেন
আমার মনে হয় ওনারা ঠিকই বলছেন। কথাটা হচ্ছে যে সিচুয়েশন এখন এমন এক জায়গায় গেছে যে ডিভাইন ইন্টারভেনশন ছাড়া, মানে স্বর্গ থেকে কেউ যদি নেমে এখানে ইন্টারফেয়ার করে তাইলে বোধহয় পরিস্থিতির উন্নতি হবে। হ্যাঁ, বিএনপি নেতারা চান্সে আছেন, কখন পরিস্থিতি তাদের অনুকূলে যাবে, কোনো দৈব দৈব চয়নে বা কী বলে প্রাকৃতিক কোনো নিয়মে যদি তারা একটা ফেভারেবল কন্ডিশন পায়, তারা সেই অপেক্ষাতে আছে। কিন্তু সোসাইটির একটা নিজস্ব ডিনামিক্স আছে। এমনি এমনি মানে আপেল যেমন এমনি এমনি গাছ থেকে পড়ে, সোসাইটি কিন্তু এমনি এমনি সামনের দিকে এগোয় না। সোসাইটিকে সামনের দিকে নিতে গেলে কতগুলো ড্রাইভিং ফোর্স লাগে। সেই ড্রাইভিং ফোর্স ছাড়া বিএনপির পক্ষে ওই নিয়তির উপরে বসে থাকলে কিছু হবে না। যাই হোক, সিইসি যেটা বললেন, সিইসি যাই বলুন না কেন নির্বাচন কি হবে না হবে, এটা ঠিক যে নির্বাচনের প্রক্রিয়ার উপরে মানুষের আস্থা অনেক কমে গেছে। এই বাস্তবতা আমাদের মেনে নিতে হবে। এবং যেটা আমরা এই সিটি কর্পোরেশন নির্বাচনে দেখেছি যে আসলে টার্নওভার খুবই কম ছিল। এবং যেহেতু উপজেলা নির্বাচন মানে বিএনপি যেহেতু পার্টিসিপেট করেনি, বাম দলগুলো পার্টিসিপেট করেনি, সুতরাং একদিক থেকে এটা একতরফা নির্বাচন। সুতরাং এইখানে আগ্রহটা ওই সিটি কর্পোরেশন নির্বাচনে যেরকম অনাগ্রহ তৈরি হয়েছিল, এখানেও অনাগ্রহটা মানুষের তেমনই রয়েছে। যে দেখেন, প্রেডিক্টেবল খেলায় কিন্তু মানুষের আকর্ষণ থাকে না। ক্রিকেট কেন আকর্ষণীয়? ক্রিকেট আকর্ষণীয় এই জন্য এটা একটা নন প্রেডিক্টেবল গেম। কে জিতবে কে হারবে এটা আগে থেকে বলা যায় না, সেই জন্য কিন্তু এটা আকর্ষণীয়। আপনি যদি জেনে যান যে উপজেলা নির্বাচনে আপনার 80% বা 90% আওয়ামী লীগই জিতবে, আপনি যদি আগে থেকে এটা অ্যাসিউম করেন, তাহলে তো আপনার ওখানে কোনো আগ্রহ থাকার কথা না, তাই না? যেমন আপনার এই সিটি কর্পোরেশন নির্বাচনে সবাই জেনে গিয়েছিল যে আতিক সাহেব মেয়র হবেন, সুতরাং মানুষ ভোট দেওয়ার কোনো প্রয়োজনীয়তা মনে করে নেই, মানে ভোটে তাদের আগ্রহ সেভাবে তৈরি হয়নি। উপজেলা নির্বাচনেতে আমি বরং এইটা বলতে চাই, সেটা হচ্ছে যে আসলে এই যে উপজেলা যে এই কী বলে যে স্থানীয় সরকার যে উপজেলা, এই উপজেলা সিস্টেমটা কার্যকর কিনা, এইটা ইফেক্টিভলি ফাংশন করতেছে কিনা, সেইটা বরং মূল প্রশ্ন হওয়া উচিত। কারণ কে জিতবে কে হারবে এটা কিন্তু আমরা, নির্বাচনটা অ্যাকচুয়ালি হচ্ছে মানে আওয়ামী লীগের অফিসিয়াল ক্যান্ডিডেট ভার্সাস বিদ্রোহী প্রার্থী, অর্থাৎ দিস ওয়ে দ্যাট ওয়ে কিন্তু আওয়ামী লীগই আসতেছে, বিদ্রোহী প্রার্থীদের সাথে আওয়ামী লীগেরই মূল প্রতিদ্বন্দ্বিতা কিন্তু এই দুইয়ের মধ্যেই হচ্ছে। তো কে জিতবে কে হারবে সেটা আমরা মোটামুটি আমরা জেনে গেছি। এখন উপজেলা যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে কিভাবে ইফেক্টিভ করা যায় সেইটা বোধহয় মূল আলোচনা হওয়া উচিত। কারণ এই উপজেলা সিস্টেম কিন্তু একটা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন হিসেবে দাঁড়াতে পারেনি এখনও। এইখানে কিন্তু নানা রকম সীমাবদ্ধতা আছে। যেমন এই এমপিদের এখানে একটা খবরদারি আছে। মাহবুব ভাই, আমরা উপজেলা পরিষদকে আরো সক্রিয় এবং কার্যকর করে তোলার জন্য একটা বড় আলোচনা, এটা আমরা আসলে গত এক সপ্তাহে নানাভাবে করার চেষ্টা করেছি। আমরা হয়তো এটা আরো করব, কিন্তু আজকে আমরা একটু যদি রাজনীতি এবং ভোটের দিকেই যদি থাকি, সেক্ষেত্রে যেমন আপনি যেমন বলছিলেন যে তারা বিএনপি বা ঐক্যজোট তারা অনেকটাই আসলে নিয়তির উপর নির্ভরশীল, কিন্তু জনগণকে সম্পৃক্ত করে একটা বড় আন্দোলন কিংবা কার্যকর কোনো একটা, এই ব্যাপারটা কিন্তু আসলে তাদের একটু হাল ছেড়ে দেওয়ার ব্যাপার। এখানে জনগণকে রাস্তায় নামাতে হলে বিএনপিকে নতুনভাবে ভাবতে হবে। কারণ জনগণ এখন যে অবস্থায় আছে, বাংলাদেশে কিন্তু ইতিমধ্যে কিন্তু সোশ্যাল কিছু চেঞ্জ হয়ে গেছে, যেটা আমরা ধীরে ধীরে হয়েছে বলে আমরা লক্ষ্য করি। গত 10 বছরের রাজনীতির মাঠে সেই অর্থে সক্রিয় না থাকার কারণে তো তাদের কিছুটা শক্তি ক্ষয় হয়েছে। না, মানুষের মধ্যেই কিছু পরিবর্তন এসেছে। যেমন এখন মানুষের ইকোনমিক অ্যাক্টিভিটি বেড়েছে। এই ইকোনমিক অ্যাক্টিভিটির কারণে মানুষ তার নিজেকে নিয়ে অনেক ব্যস্ত। রাজনৈতিক দলগুলো কে ক্ষমতায় যাবে না যাবে এই জিনিসটা আগে যেমন ছিল, এখন কিন্তু সেভাবে মানুষের মধ্যে কাজ করছে না। তারপরে এই আপনার ইনফরমেশন টেকনোলজির এই প্রভূত উন্নতির ফলে, যেমন ফেসবুক মানুষকে একেবারেই আত্মকেন্দ্রিক করে ফেলেছে। তার যে একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, তার যে একটা পলিটিক্যাল রেসপন্সিবিলিটি আছে, এই জিনিসটা কিন্তু আগের বিএনপি এবং তার মিত্ররা কি এই ব্যাপারটা আসলে অ্যাড্রেস করছে না, করতে পারছে না। এখন মানুষের চেতনার স্তর এমন এক জায়গায় চলে গেছে, সেই জায়গা থেকে মানুষকে বের করে আনতে হলে
মানুষকে রাস্তায় নামাতে হলে আপনার নতুন করে চিন্তা করতে হবে। অর্থাৎ এক ধরনের রাজনীতি বিমুখতা তৈরি হচ্ছে। আমরা আবার একটু কামরুল ইসলাম চৌধুরী আপনার কাছে যাই, যে রাজনীতি বিমুখতা সাধারণ মানুষের মধ্যে, আবার একই সঙ্গে বিএনপির মধ্যেও আমরা সত্যিকার কার্যকর কোন একটা পদক্ষেপকে বড় করে তোলার যে প্রক্রিয়া সেটিও আমরা অনুপস্থিত দেখতে পাচ্ছি। তো এর ফলে সরকারকে চাপে রাখার জন্য শক্তিশালী বিরোধী দল সংসদ অথবা সংসদের বাইরে যে বিরোধী দল শক্তিশালী, সেই বিরোধী দলের কিন্তু একটা অনুপস্থিতি আমরা আসলে দেখছি। এবং বিএনপি রাজনীতির মাঠে সেই অর্থে সক্রিয় নয়, দৃশ্যমান রকম সক্রিয় নয়, আবার তারা সংসদেও তারা প্রতিনিধিত্ব করছে না। এর ফলে আসলে রাজনীতির গতি প্রকৃতি কোথায় গিয়ে ঠেকতে পারে বলে আপনার কাছে মনে হচ্ছে তৃণমূল এবং জাতীয় পর্যায়ে? না, আমাদের দেশের রাজনীতি, বিশেষ করে এই সময়ের রাজনীতি, এটি আসলে একেবারে কর্তৃত্ববাদী রাজনীতি ছাঁচের মধ্যে আমরা ঢুকে পড়েছি। এই ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক যে বৈষম্য, আমাদের অর্থনৈতিক যে কাঠামো, সেই কাঠামোর মধ্যেই একটা বড় রকমের ব্যত্যয় ঘটে গেছে। আমরা শোষণমুক্ত সমাজ ব্যবস্থার কথা বলে বাংলাদেশ স্বাধীন করেছি, কিন্তু আমরা শোষণমুক্ত সমাজ ব্যবস্থায় কিন্তু যাইনি। আমরা সমতাভিত্তিক সমাজ ব্যবস্থা আসিনি। আমরা এমন এক সমাজ ব্যবস্থা কায়েম করেছি যেখানে রাতারাতি আমরা অনেককে বড়লোক বানিয়ে দিয়েছি। যে গতকাল যিনি দেখা গেল যে চেয়ে চিনতে খেতেন, তিনি এখন 1000 কোটি টাকার মালিক। কি করে হলেন? নন সোর্স অফ ইনকাম কি এটা কেউ জানে না, সেরকম মানুষ হয়েছে। এবং এরা কিভাবে হলেন? কিছু মানুষ, গরিব মানুষ, নিঃস্ব মানুষ, যারা তলানির 5 ভাগ 10 ভাগ, তারা কিন্তু হতদরিদ্র হয়ে যাচ্ছে, তাদের আয় কমে যাচ্ছে, নিম্নবিত্ত মানুষের আয় কমে যাচ্ছে। যার ফলে, যেটা মাহবুব কামাল সাহেব বললেন, যে এর ফলে তারা নিজের দৈনন্দিন অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে এমন হিমশিম খাচ্ছেন, তাদের আর রাজনৈতিক বিমুখ হওয়া ছাড়া আর উপায় নেই। নিজের পেট চালাবেন, সংসার চালাবেন, না রাজনীতি। আমাদের জীবনযাত্রা অনেকটাই অর্থনীতি নির্ভর। যেমন ধরুন, এক সময় স্বাধীনতা পূর্বকালে বা স্বাধীনতা উত্তরকালে আদমজি ছিল, টঙ্গী ছিল, এই জায়গাগুলো, এই শ্রমিক বেলগুলো, তেজগাঁ ছিল, এগুলো কিন্তু এখন আর নেই। বিশ্বব্যাংকের আজ্ঞাবহ রাষ্ট্র এগুলো বন্ধ করে দিয়েছে। বন্ধ করে এমন একটা শিল্পায়নের দিকে আমরা গিয়েছি, যে শিল্পায়নটা কর্মমুখী না, উৎপাদনমুখী না। আমরা মানে পরজীবী হয়ে যাচ্ছি, এবং ফলে এটা একটা সামগ্রিক হয়তো প্রভাব হতে রয়েছে। আমরা একটু ছোট বিরতি নিয়ে আমরা এই আলোচনায় ফিরছি। আমরা একটু সংক্ষেপ করে ফেলি এটা জিনিসটা। আসলে আমরা যে আমরা একটু বিরতি নিয়ে ফিরি, তাহলে আমরা হয়তো পরে বড় সময় পাবো। নিশ্চয়ই দর্শক সঙ্গে থাকবেন, আমরা বিরতি পরে ফিরছি। এসএসআরএম পলিটিক্স প্লাসে রাজনীতি নিয়ে কথা বলছি। আজকের বিষয় উত্তাপ নিরুত্তাপ। যদিও রাজনীতিতে যে উত্তাপ ছড়ানোর কথা, সেই উত্তাপের আসলে আমরা সেই দেখছি না। সেই উত্তাপটা আমরা কালকে দেশের 78টি উপজেলায় নির্বাচন হবার কথা রয়েছে, উপজেলা নির্বাচন, কিন্তু সেই নির্বাচন ঘিরে খুব বেশি উত্তাপ নেই। এবং সর্বশেষ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আমরা সেই উত্তাপটি দেখিনি। যদিও ডাকসু নির্বাচন ঘিরে কিছুটা উত্তাপ, তাও সেটি একটি ক্যাম্পাসে সীমাবদ্ধ। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আমরা বিরতিতে যাবার আগে উপজেলা নির্বাচন নিয়ে কথা বলছিলাম, সে নিয়ে আসলে তো কথা শেষ হওয়ার নয়, যে আসলে কি হবে রাজনীতির সেই ভবিষ্যৎ। আমরা কি একটু এই ফাঁকে প্রধান নির্বাচন কমিশনারের একটি মন্তব্য নিয়ে একটু আলোচনা করে নেব কিনা? তিনি সম্প্রতি একটু উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে ইভিএম এর কথা বলতে গিয়ে তিনি আসলে একটি মন্তব্য করেছেন, যে মন্তব্যকে পিক করেছে রাজনৈতিক দলগুলো। আমরা দেখেছি যে বিএনপি পক্ষ থেকে এটা নিয়ে কথা বলা হয়েছে, কামাল হোসেন আজকে এটা নিয়ে কথা বলেছেন। বলা হচ্ছে যে তিনি মুখফসকে প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছেন কিনা, এরকম একটি কথা বলা হচ্ছে। এই বিষয় নিয়ে একটু বিশ্লেষণ করে নেই। মাহবুব কামাল, আপনার কাছে প্রথমে যাই। প্রথম কথা হচ্ছে যে আমাদের সিইসি মহোদয় এত কথা কেন বলেন আমি বুঝি না। মানে পৃথিবীর কোনো চিফ ইলেকশন কমিশনার এত কথা বলেন বলে আমার জানা নেই। উনি কথা বলতেই আছেন, এবং তার কথার মানে এমন পর্যায়ে গেছে যে তার কথায় মানুষ এখন
কি বলে যে হাস্যরসের তৈরি করছে তার কথা। দেখেন, উনি সিটি কর্পোরেশন নির্বাচনের সময় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যখন কথা বলছিলেন, উনি বললেন যে একাদশ জাতীয় সংসদের নির্বাচন এমন সুষ্ঠু হয়েছে যে এর চিত্র রেকর্ডে থাকার মতো। হ্যাঁ, আবার তিনি বলছেন যে মধ্যরাতের ভোট বাক্স মধ্যরাতে ভোটের বাক্স যাতে না ভরে এই জন্য আমরা ইভিএম ব্যবহার করতে চাচ্ছি। এটা তো প্রকারান্তরে এটা স্বীকার করে নেয়া যে তিনি সম্ভবত বলতে চেয়েছিলেন যে মধ্যরাতে ভোট বাক্স ভরার অভিযোগ অভিযোগ শব্দটা আসেনি। উনি যদি অভিযোগ শব্দটা করতেন, উনি যদি এটা বলতেন যে এখন যে সিস্টেমে নির্বাচন হচ্ছে তাতে নানা রকম অভিযোগ ওঠে, এইসব অভিযোগ থেকে মুক্ত থাকার জন্য আমরা ইভিএম ব্যবহার করতে চাই, তাইলে কিন্তু এটার একটা জাস্টিফিকেশন থাকতো। কিন্তু উনি এক্স্যাক্টলি যে কথাটা বলছেন, তার ফলে আসলে এই বিভ্রান্তির সুযোগ তো আসলে তৈরি হচ্ছে। এবং শুধু তিনি না, আরেকজন কমিশনার শাহাদাত চৌধুরী, উনিও কিন্তু সুনামগঞ্জের এক মিটিংয়ে বলছেন যে আমি নিশ্চিতভাবে জানাচ্ছি যে মধ্যরাতে ভোটের আর কোনো এই প্র্যাকটিস আর করা যাবে না, আমরা সহ্য করব না। তাই না? তাহলে একজন চিফ ইলেকশন কমিশনার, একজন কমিশনার, দুজনেই কিন্তু একই সুরে কথা বলছেন। এবং দেখেন, এই জিনিসটা কিন্তু ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে যে মধ্যরাতে ভোট হয়েছিল। যেমন 14 দলের অন্যতম শরিক শরীফ নুরুল আম্বিয়া, তিনিও কিন্তু এই অভিযোগ এনেছেন যে মধ্যরাতে ভোট হয়েছে। তারপরে মেনন সাহেব বলতেছেন ইদানিং যে আগে মধ্যরাতে হয়তো এখন দিনের বেলা হবে, দিনের বেলা এবার ডাকাতি হবে। তারপরে টিআইবি বলছে একই কথা, টিআইবি কিন্তু একই ধরনের কথা বলতেছে। তো ফলে সব দিক থেকেই জিনিসগুলো এইভাবে আসতেছে যে মধ্যরাতে যে ভোট হয়েছিল এই জিনিসটা মানে ধীরে ধীরে এটা মানে প্রতিষ্ঠিত হয়ে যায় কিনা, এটা আসলে চিন্তার ভাঁজ আসলে আওয়ামী লীগের কপালে পড়বে কিনা। কামরুল ইসলাম চৌধুরী এই বিষয়ে কি বলবেন? না, আমার মনে হয় যে সিইসি তিনি মানে একবার এক একটা ইস্যু তৈরি করছেন। হ্যাঁ, যেমন তিনি প্রথমে বলেছেন যে এমন নির্বাচন হয়েছে 30 ডিসেম্বর যেটা রেকর্ডে রাখার মতো। আবার বললেন যে মধ্যরাতে আগের রাতে ব্যালট বাক্স যেন না ভরা যায়, সেজন্য আমরা ইভিএম ব্যবহারের দিকে যাচ্ছি। সাদাত সাহেবও বললেন, এর আগে মাহবুব তালুকদার তো বলেছেনই। তার মানে 3 জন প্রধান নির্বাচন কমিশনার এবং আরও 2 জন নির্বাচন কমিশনার মানে একই রকম কথা প্রায় বললেন। যেটি রাশেদ খান মেনন বললেন উপজেলা নির্বাচন নিয়েই, তিনি বললেন যে উপজেলা নির্বাচনে দিনের বেলায় ভোট ডাকাতি হবে, আগের রাতে তো। আর আমরা আরও দেখলাম এবার যে এই নির্বাচনে অনেকজন প্রার্থী, অনেকজন উপজেলা চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেলেন, যেটি হবার কথা না। অর্থাৎ নির্বাচনটা নিয়ে মানুষের জনমনে আসলে যে একটা আস্থাহীনতা এবং ভোট ব্যবস্থাটাকেই আমরা ভেঙে ফেলেছি। এখন এর থেকে উত্তরণের জন্য মানে আসলে আলাদিনের চেরাগ হাতে নিয়ে না আসা পর্যন্ত এই ব্যবস্থার আর উন্নতি অন্তত নিকট ভবিষ্যতে হবে বলে আমার অন্তত মনে হয় না। রাষ্ট্রবিজ্ঞান বলুন, অর্থনীতি বলুন, মানে আমাদের আর্থিক ব্যবস্থা, হ্যাঁ, এবং এর সঙ্গে কিন্তু আমাদের অর্থ ব্যবস্থা, আমাদের অর্থনীতিও কিন্তু জড়িয়ে গেছে। কারণ এই নির্বাচনগুলোর মাধ্যমে যারা নির্বাচিত হচ্ছেন আমরা দেখি তারা সবাই ব্যবসায়ী, অথবা ভুইফোড় ব্যবসায়ী, অথবা আগামী দিনের ব্যবসায়ী। অর্থাৎ যারাই নির্বাচিত হচ্ছেন তারা কিন্তু কিছুদিনের মধ্যেই সম্পদ এবং বিত্তের বৈভবের মালিক হয়ে যাচ্ছেন, এবং রাষ্ট্র তার পৃষ্ঠপোষক। যে রাষ্ট্র আমরা চেয়েছি 1970 সালের নির্বাচনের মাধ্যমে, 71-এর স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে, এবং আমাদের 72 সালের যে শাসনতন্ত্র, সেই শাসনতন্ত্রের যে মৌল চেতনা, সেই চেতনার সম্পূর্ণ পরিপন্থী আচরণ এবং কার্যক্রম আমাদের রাষ্ট্র করে যাচ্ছে। এবং এর থেকে উত্তরণের উপায় আমাদের শাসনতন্ত্রের মধ্যে আমরা কিভাবে করব, এটা হয়তো অনাগত দিনে আমাদের যারা উত্তর প্রজন্ম তারা হয়তো করতে পারবে। নিশ্চয়ই আমরা সেই ব্যাপারগুলো নিয়ে আসলে একটু আলোচনা করে বুঝতে চাই যে বাংলাদেশের রাজনীতি কোথায় যাচ্ছে এবং রাজনীতি বিমুখতার কথা আমাদের এই আলোচনায় আসলে উঠে এলো। তো যে বিষয়টি মাহবুব কামালের কাছে জানতে চাইছিলাম যে আগামী দিনের রাজনীতির গতি প্রকৃতি আপনি আসলে কিভাবে প্রেডিক্ট করেন? প্রথম কথা হচ্ছে যে
এখানে তো আমাদের দেশটা শার্পলি ডিভাইডেড, একেবারে দুই ভাগে বিভক্ত। এক ভাগের নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগ, সেটা হচ্ছে প্রো লিবারেশন ফোর্স, কিছুটা সেকুলার, কিছুটা প্রগতিবাদী, কিছুটা। আর একদিকে হলো একটা ধর্মাশ্রয়ী এবং কিছুটা প্রো পাকিস্তানি এলিমেন্ট, হ্যাঁ, ইত্যাদির একটা ভাগ। সেই ভাগের নেতৃত্ব দিচ্ছে বিএনপি। যদিও বিএনপি নির্বাচনে ভালো ফল করতে পারে, সে কেন করতে পারে সেটা আমরা জানি। এখন এই দুই ভাগ, এই যে শার্পলি ডিভাইডেড হয়ে আছে, এই দুইয়ের কন্ট্রাডিকশনের মধ্য দিয়েই কিন্তু আগামী দিনের রাজনীতি নির্ধারিত হবে। এই দুইয়ের কন্ট্রাডিকশনটা কীরকম হয়। এখন প্রথম কথা হচ্ছে বিএনপি রাস্তায় লোক নামাতে পারছে না। এমনি গণতান্ত্রিক যে আন্দোলন, কি বলে যে সরকার যেহেতু বিএনপির প্রতি এক ধরনের কি বলে যে চাপে রেখেছে, অ্যাডামেন্ট একটা অ্যাটিটিউড গ্রহণ করেছে যে তাকে কখনোই লাইমলাইটে আসতে দেওয়া হবে না, সেহেতু বিএনপির বিকল্প হচ্ছে মানুষকে রাস্তায় নামানো। এই যে বিএনপি রাস্তায় নামাতে পারছে না, এইখানে কেন পারছে না, এই জিনিসটা তাদের আত্মবিশ্লেষণ করতে হবে। দেখেন, ডক্টর কামাল হোসেন কিন্তু নির্বাচনের আগে মানুষকে বলেছিলেন যে আপনারা কি বলে যে ভোটের বাক্স পাহারা দিবেন, আপনারা রাস্তায় নামবেন। তার ডাকে কিন্তু মানুষ সাড়া দেয় নাই, ঠিক আছে, সাড়া দেয় নাই। হ্যাঁ, তারা বলতে পারেন যে সরকার স্বৈরাচারী কায়দায় তাদের আন্দোলনকে, তাদেরকে নিরস্ত্র করার চেষ্টা করেছে। স্বৈরাচারী সরকার তো আমরা আগেও দেখেছি, আইয়ুব খানকেও দেখেছি, জিয়াকে দেখেছি, এরশাদকে দেখেছি। সেসব আমলে তো মানুষ রাস্তায় নেমেছে। সেই স্বৈরাচারী রক্তচক্ষুকে উপেক্ষা করে তো মানুষ রাস্তায় নেমেছে। এখন কেন নামছে না? তাহলে বুঝতে হবে যে মানুষের মধ্যে আগে যে গণতান্ত্রিক চেতনার একটা ব্যাপার ছিল, সেই জিনিসটা আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে। এবং আমি বলি 30শে ডিসেম্বর নির্বাচনে কিন্তু গণতন্ত্র হেরে গেছে উন্নয়নের কাছে। আওয়ামী লীগের যে স্লোগান ছিল উন্নয়ন, সেই উন্নয়নের কাছে আপনার নাগরিক কি বলে ঐক্যফ্রন্টের যে গণতন্ত্রের যে স্লোগান, মানুষের ভোটের অধিকারের যে স্লোগান, সেই স্লোগান মার খেয়ে গেছে। নির্বাচনে ভোট মানে তার মানে কি দাঁড়াচ্ছে এই যে মানুষ আসলে উন্নয়নের স্বার্থে নিজেদের ভোটাধিকার নিয়ে খুব বেশি বিচলিত নয়। পৃথিবী জুড়েই কিন্তু গণতন্ত্রের এক ধরনের আপনার অবক্ষয় চলছে। গণতান্ত্রিক যে আদর্শটা আপনার বলা হতো যে এ যাবৎকালের সর্বোৎকৃষ্ট রাজনৈতিক আদর্শ, এটা একসময় বলা হতো। এটা কিন্তু পৃথিবী জুড়েই এই আদর্শের কিন্তু নানা রকম মরিচা ধরছে এর গায়ে, শুধু বাংলাদেশে তা না, সবখানে এরকম হচ্ছে। এই যে এখন মানে আগামী দিনের রাজনীতিটা কোন আকার ধারণ করবে, সেইটা সম্পূর্ণরূপে নির্ভর করছে বিএনপি মানুষকে রাস্তায় নামানোর জন্য নতুন কৌশলে তারা কি বলে যে সাকসেসফুল হতে পারবেন কিনা, সেটার উপর নির্ভর করবে। তারা যদি মানুষকে রাস্তায় নামাতে না পারেন, তাইলে আওয়ামী লীগের যে নেতৃত্ব, এই নেতৃত্ব দিনের পর দিন থেকে যাবে। আপনি যে প্রসঙ্গে আছেন সেই প্রসঙ্গে নিয়ে আমি একটু কামরুল ইসলাম চৌধুরীর কাছে যেতে চাই যে একদিকে বাণিজ্য অর্থনীতি উন্নয়নের হাতছানি এবং তার সুফল স্বস্তিতে থাকা, ভালো থাকা, অন্যদিকে ভোটাধিকার, এবং একই সঙ্গে ভোটের বা নির্বাচনের বা রাজনীতির প্রতি এক ধরনের সাধারণ মানুষের এক ধরনের বিমুখ হয়ে ওঠা, এই বাস্তবতায় আসলে বাংলাদেশের রাজনীতি কোথায় যাচ্ছে ছোট করে? এটা আসলে মানুষ তার অদৃশ্যের উপরে, হ্যাঁ, তার ভাগ্যটার উপরেই কিন্তু ছেড়ে দিয়েছে, আমার কাছে যেটা মনে হয়। মানুষ এখন ওই যে বললাম না যে বাংলাদেশের গরিষ্ঠ সংখ্যক মানুষ আসলে খুবই টানাপোড়েনের মধ্যে আছেন, অর্থনৈতিক টানাপোড়েন, দৈনন্দিন টানাপোড়েন। সেই টানাপোড়েনের মধ্যে তাকে এখন আর রাজনীতি নিয়ে ভাবতে হয় না। আমরা যানজট দেখি, 3 ঘন্টা যানজটে কাটিয়ে এসেছি না, কিন্তু এই টানাপোড়েন, এই জীবিকার তাড়না, এটা তো আসলে অতীতে আমরা যখন বড় বড় অভ্যুত্থান দেখেছি, তখন তো আসলে একই বাস্তবতাই ছিল। কয়েকদিনের মধ্যেই জলজট দেখবো, এই ঢাকা শহরে এই জলজট দেখবো, খবরের কাগজে দেখলাম যে, এবং বছরের পর বছর এই জলজট দেখবো। হ্যাঁ, এটাই আমাদের নিয়তি। হ্যাঁ, আমরা যতই আস্পালন করি, উন্নয়নের আস্পালন, কি উন্নয়ন হয়েছে সেটা তো আমরা জানি। আমি অর্থনীতির ছাত্র হিসেবে বুঝি কতটুকু উন্নয়ন হয়েছে। কতগুলো দালান কোটা হলেই উন্নয়ন না। আমরা এই ঢাকা শহরটাকে কি করে উন্নততর করব, কি করে পরিবেশ বান্ধব করব, সেই বিষয়ে
ভাবনার লোক মানে খুবই আমরা অভাব। উন্নয়নের কিছু চিত্র তো আসলে দৃশ্যমান দেখি, হ্যাঁ। মানে উন্নয়ন তো হ্যাঁ, অনেক আমরা কিন্তু মেগা দৃশ্যমান। প্রজেক্ট দেখি, সে- হ্যাঁ হ্যাঁ। 2000 কোটি টাকার প্রজেক্ট, জি। দেখা গেলো 10,000 কোটি টাকা 20,000 কোটি টাকা হয়ে যায় রাতারাতি। জি। হ্যাঁ, এর যারা ওই যে ট্রিকল ডাউন ইফেক্টে যারা পয়সা পায়, তারা তো বলবেনই, তারা তো এ নিয়ে বাহাদুরি করবেনই, কারণ তারা তো বেনিফিশিয়ারি। আম জনতা কিন্তু বেনিফিশিয়ারি না। গায়ে যান, ফলে রাজনীতির 10 গ্রামে ভবিষ্যতে যান। হয়তো আমরা দেখতে হ্যাঁ, হবে সামনের সেই দিনগুলোতে কোন কারণেই দিকে মানুষ যায়। রাজনীতি থেকে অনেক দূরে, যোজন মাইল আমরা এই দূরে চলে আলোচনাটি গেছে। আরো কিছুক্ষণ চালাতে চাই, একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা ফিরি, তাহলে বড় করে হয়তো আমরা চেষ্টা করতে পারবো। দর্শক সঙ্গে থাকবেন। উত্তাপ নিরুত্তাপ, এটি আজকে পলিটিক্স প্লাসের আলোচনার বিষয়। শেষ অংশের আলোচনায় আছি। মাহবুব কামাল, আপনার কাছে এবারও যাচ্ছে। অনেকগুলো প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করে ফেললাম, উপজেলা নির্বাচন, সিইসির মন্তব্য, এই নিয়ে আলোচনা। সুলতান মনসুরের প্রসঙ্গটিও কি আমরা একটু আলোচনায় আনবো কিনা, যেটি একটু পুরনো হয়ে গেছে যদিও, যে আমরা দেখলাম যে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ গ্রহণ এবং সংসদে যোগ দেওয়ার ঘটনা সম্ভবত মানে বাংলাদেশ সৃষ্টি হবার পরে এরকম ঘটনা বোধহয় আগে কখনো ঘটেনি। এবং রাজনীতির মানে সংসদীয় রাজনীতির ইতিহাসে এর আগে আমরা দেখেছি যে অনেকে হয়তো দল বদল করেছেন, কিন্তু সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেওয়া, সংসদে যাওয়া, এটি সম্ভবত প্রথম। এবং এটি একটা এক ধরনের আলোড়ন তৈরি করেছে। বিএনপি যদিও একটা ক্ষোভ প্রকাশ করেছে, তাদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। আমরা ঐক্যফ্রন্টে অন্য শরিক দলগুলোকে দেখছি এই ব্যাপারে কিছুটা নীরব থাকতেও আমরা আসলে দেখছি, যেখানে কামাল হোসেন আজকে বলেছেন যে আরেকজন প্রার্থী যিনি বিজয়ী হয়েছেন তিনি শপথ নিতেও পারেন, নাও নিতে পারেন, মোকাব্বির খান। আপনি কিভাবে বিশ্লেষণ করতে চাইবেন? প্রথম কথা হচ্ছে যে এই দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যে মানে শপথ নেয়া, এটাতে আমি অবাক হইনি, কারণ বাংলাদেশে তো রাজনীতিতে ন্যায় নীতিটা উঠে গেছে। সবাই এখন ব্যক্তিকেন্দ্রিক চিন্তাটাই করছে। এখন পার্লামেন্টের এমপি হলে তিনি অনেকগুলো সুবিধা পাবেন। এক নম্বর হচ্ছে উনি পাবেন হচ্ছে রেড পাসপোর্ট, উনি পাবেন ট্যাক্স ফ্রি গাড়ি, উনি ভাতা পাবেন, ইয়ে পাবেন, সবই পাবেন। সো এতগুলি সুযোগ সুবিধা উনি কেন ছাড়তে যাবেন? প্রথম কথা হচ্ছে যে দলীয় সিদ্ধান্তের বাইরে শপথ নিলে ওনার তো এমপিশিপ যাবে না, কারণ আমাদের আর্টিকেল 70-তে আছে যে যদি দলীয় সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেয় পার্লামেন্টে তাহলে যাবে, অথবা যদি তিনি রিজাইন করেন দল থেকে তাহলে যাবে, কিন্তু বহিষ্কার করলে ওনার এমপিশিপ যাবে না। আর্টিকেল 70 হচ্ছে এটাই। যে কারণে আপনার বিএনপির আবু হেনা, তারপরে জাতীয় পার্টির আরেকজন, তাদের কিন্তু এমপিশিপ যায়নি, যদিও তারা কি বলে যে তাদেরকে বহিষ্কার করা হয়েছিল। এবং লতিফ সিদ্দিকী যে ওনাকেও বহিষ্কার করা হয়েছিল, কিন্তু ওনার এমপিশিপ কিন্তু বহিষ্কারাদেশের জন্য যায়নি। যখন স্পিকারের সামনে হিয়ারিং হবে তখন উনি রিজাইন করেছিলেন, রিজাইন করাতে ওনার এমপিশিপ গেছে, বহিষ্কারের কারণে কিন্তু যায়নি। সুতরাং আমরা দেখতেছি যে 70 আর্টিকেল অনুযায়ী আপনার কাউকে যদি দল থেকে বহিষ্কার করা হয় তার এমপিশিপ যাবে না। তো উনিও জানেন যে আমার এমপিশিপ যাবে না। না, কিন্তু আসলে পুরো ব্যাপারটা আসলে আমাদেরকে কি বার্তা দিচ্ছে? বার্তা দিচ্ছে দেখেন, একটা হচ্ছে যে লিগ্যাল ব্যাপার একটা, আরেকটা হচ্ছে এথিক্যাল ব্যাপার। সব লিগ্যালি তিনি নিশ্চয়ই একটা সঠিক সব লিগ্যাল কিন্তু এথিক্যাল না, আবার সব এথিক্যাল কিন্তু লিগ্যাল না। উনি লিগ্যালি হয়তো এমপিশিপ ওনার বজায় থাকবে, কিন্তু এটা কতটুকু এথিক্যাল? কারণ উনি তো ভোট করেছেন আপনার ধানের শীষ মার্কা নিয়ে, উনি যে ম্যান্ডেট চেয়েছেন পাবলিকের কাছে, উনি তো ঐক্যফ্রন্টের প্রার্থী হিসাবে উনি ভোট চেয়েছেন। সুতরাং এটা এথিক্যালি উনি যেহেতু ধানের শীষ নিয়ে উনি জয়লাভ করেছেন, এথিক্যালি উনি বিএনপি অথবা ঐক্যফ্রন্টের সঙ্গে এইভাবে মানে কি বলে যে কন্ট্রাডিক্ট করতে পারেন। এই মাত্র যে লাইনটি বললেন সেই লাইনের পরিপ্রেক্ষিতে আমি আবার আরেকটা বিষয় আনতে চাই, যেখানে 14 দলের অন্য শরিক, আওয়ামী লীগের অন্য শরিক দল যারা, তাদেরকে আবার একটু বলা হচ্ছিল যে তারা যেন বিরোধী দলের একটা ভূমিকা যেন পালন করে, যেখানে তারা কিন্তু উন্নয়নের কথা বলে এবং সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলে তারা কিন্তু নির্বাচিত হয়েছেন বা তারা নির্বাচনী কার্যক্রমে অংশ নিয়েছিলেন। ফলে সেখানেও তো এক ধরনের এথিক্যাল এথিক্যাল ব্যাপার একটা আছে, অবশ্যই আছে। কারণ যারা নৌকা নিয়ে ইলেকশন করলেন,
তারা আবার বিরোধী দলে যাবেন কিভাবে? এটা একটা দিস ইজ এথিক্যাল পয়েন্ট। জি তো ফলে এখানে মানে কন্ট্রাডিকশনটা হচ্ছে আপনার এথিক্যাল বনাম লিগাল। যেমন সুলতান মনসুর সাহেব বলছেন যে ওনার লিগ্যালে তো বোধহয় কোনো সংকট নেই, লিগালি কোনো সংকট সংকটটা আসলে এথিক্যাল জায়গা থেকে। এখন সুলতান মনসুর সাহেব বলছেন তার এলাকার জনগণের কথা চিন্তা করে উনি গেছেন। তো এখন প্রশ্ন হচ্ছে, এথিক্যাল প্রশ্নটা হচ্ছে যে এলাকার জনগণ কি তাকে মানে ঐক্যফ্রন্ট ছেড়ে তারপরে পার্লামেন্টে যাওয়ার জন্য ভোট দিয়েছিলেন? তা তো দেননি, তাই না? ফলে এই কথাটার কোনো আসলে কোনো মানে নাই। প্রথম কথা হচ্ছে আমাদের ধরে নিতে হবে উনি সম্পূর্ণরূপে ব্যক্তি স্বার্থের দ্বারা তাড়িত হয়ে ওনার নিজস্ব কিছু পার্সোনাল সুযোগ সুবিধার কারণে উনি এই পার্লামেন্টে। কামরুল ইসলাম চৌধুরী কি যোগ করবেন? না, আমার মনে হয় যে আসলে পলিটিক্সের সঙ্গে তো এথিক্স অঙ্গাঙ্গিকভাবে জড়িত। মানে দার্শনিক, হ্যাঁ, মানে দর্শন যদি না থাকে, রাজনৈতিক দর্শন, হ্যাঁ, এর উপর ভিত্তি করেই তো রাজনীতি করে মানুষ। তো সেই দর্শন, সেই এথিক্স, সেই মরালিটি, হ্যাঁ, এই মানদণ্ডে আমরা তো একেবারে তলের দিকের মানুষ, আমরা তো উপরের কাতারের মানুষ না। আর সুলতান মনসুর এই লোভটা সম্বরণ তো করতে পারেননি। তিনি হয়তো আইনগতভাবে টিকে যাবেন, কিন্তু তিনি মরালি, এথিক্যালি, হ্যাঁ, হি ইজ অন দ্য রং সাইড। এটা আমার ব্যক্তিগত অভিমত। তবে মানে তিনি যে রাজনৈতিক দল থেকে নির্বাচিত হলেন, যে জোট থেকে নির্বাচিত হলেন, যে সিম্বল থেকে নির্বাচিত হলেন, হ্যাঁ, অর্থাৎ তিনি যে রাজনৈতিক দল থেকে মনোনয়ন নিয়েছিলেন, যে জোট থেকে মনোনয়ন নিয়েছিলেন, যেই প্রতীক নিয়ে তিনি নির্বাচন করেছেন, তিনটার সঙ্গেই কিন্তু তিনি একটা রাজনৈতিক দিগবাজি। এটা তো একটি ব্যক্তি কেন্দ্রিক ঘটনা মাত্র, কিন্তু এই পুরো ঘটনাটি আসলে কি বার্তা দিচ্ছে? যে কথাটা বললেন, ওই যে উনি একটা ট্যাক্স ফ্রি গাড়ি অনেক দিন পরে আবার পাবেন, হ্যাঁ, তারপরে হয়তো এই যে বেতন ভাতা দিই, তারপরে কিছু সুযোগ সুবিধা দিই, এবং কিছু হ্যাঁ রেড পাসপোর্ট পাবেন, তারপরে হচ্ছে ওই সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হবেন, হ্যাঁ, এবং সংসদে কিছু কথা বললেন, সেটা আবার দেশবাসী সরাসরি টেলিভিশনে দেখবেন। এই জিনিসগুলো ভেবে চিনতে হয়তো তিনি করেছেন, বা হয়তো একসময় তিনি আবার ঘরের ছেলে ঘরে ফিরেও যেতে পারেন, সেই সুযোগের অপেক্ষায় তিনি থাকবেন। আমার তার সেদিনের বক্তব্য, বিশেষ করে সংসদে যোগ দিয়েই তিনি 7ই মার্চ যে বক্তব্যটা সংসদে রাখলেন, তা থেকেই আমার মনে হলো। এবং তিনি সংসদ নেত্রীর দিকে যেভাবে তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেন তার বক্তব্যের মাধ্যমে, তিনি কিন্তু একবারও তার যে জোট থেকে তিনি নির্বাচিত হলেন, সেই জোটের কথা কিন্তু তিনি একবারও বলেননি। অর্থাৎ এখানে আসলে ইন্টেনশনটা পরিষ্কার, কিন্তু আমরা আসলে মানে যেটা বারবার প্রশ্ন করছি যে তিনি বার্তাটা আসলে কি যাচ্ছে, তার প্যাভিলিয়নে ফিরে যাওয়ার একটা কিন্তু এটা আমি মনে করি যে যারা রাজনীতি করেন তাদের জন্য এটা একটা ভুল বার্তা। দ্বিতীয়ত হচ্ছে অন্য দলগুলো, যেমন 14 দল যারা নির্বাচন করলেন, অথবা মহাজোট থেকে যারা নির্বাচন করলেন, হ্যাঁ, তাদের অনেকেই তো নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করলেন। হ্যাঁ, সরকার এই যে উন্নয়নের তারা জয় গান গাইলেন, এবং সে নিয়েই তাদেরকে ভোটে বিজয়ী করা হলো। এইভাবে যারা বিজয়ী হলেন তারা আবার হঠাৎ করে বিরোধী দল সেজে গেলেন, মানে এক ধরনের প্রক্সি বিরোধী দল, বড় গোলমেলে অবস্থা। আমাদের এই আলোচনা আসলে সহজে শেষ হবে না। রাজনীতি নিয়ে আমরা রোজ রাতেই কথা বলি, আজকেও আমরা অনেক কথা বললাম। আগামী দিনগুলোতে আমাদের সময় নিয়ে আসলে আমাদের শেষ করতে হবে। এই যে মেনন সাহেব যে কথাটা বললেন, যে দিনের বেলা ওনাকে যদি মন্ত্রী করা হতো, উনি কি এটা বলতেন? উনি নিশ্চয়ই বলতেন না। তার মানে দেখা যাচ্ছে যে আমাদের ব্যক্তি স্বার্থটাই এখানে শেষ পর্যন্ত, এটা জাতীয় স্বার্থ নয়, মানে আমরা আমজনতার স্বার্থ না। আমরা আগে শুনতাম যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে রাষ্ট্র বড়। এখন হচ্ছে রাষ্ট্রের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। এখন সবাই যার যার পার্সোনাল হিসাবটা করতেছে যে আমি এইখানে থাকলে কি, আমার কতটুকু লাভ, ওখানে গেলে কতটুকু ক্ষতি, এই ইকুয়েশনটা করেই তার রাজনীতি ডিটারমিন করতেছে। এবং সবচেয়ে বড় বিপদটা হচ্ছে কি জানেন? অবস্থান দিয়ে যুক্তি নির্মাণ করা হচ্ছে, যুক্তি দিয়ে অবস্থান নির্ধারণ করা হচ্ছে না।
আমি যুক্তি দিয়ে একটা মানে অবস্থানটাকে জাস্টিফাই করার জন্য যুক্তি তৈরি করা হচ্ছে। যুক্তি তৈরি করা হচ্ছে, নিশ্চয়ই এটাই হচ্ছে সবচেয়ে বড় বিপদের কারণ। বুঝতে পেরেছি। আমরা এই আলোচনাটা শেষ করতে হচ্ছে, কারণ আমাদের সময় শেষ। আমরা যেখানে শেষ করলাম ঠিক এখান থেকে হয়তো আমরা আরেকদিন আলোচনা শুরু করব। আজকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য আমরা দুজন অতিথিকে ধন্যবাদ জানাই। নিশ্চয়ই আমরা আরেকদিন এই বিষয়টি নিয়ে আলোচনা করব, এবং দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি।